আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইস, দেরি করে ফেলেছি রে। তুই ওয়েট কর, আমি রৌদ্রের সাথে ফোনে কথা বলি। আচ্ছা। ছোট চাচু রৌদ্রের সাথে ফোনে কথা বলে ঝিলমিলকে 5 মিনিট অপেক্ষা করতে বলে নিচে নামলেন। ঠিক 5 মিনিটের মাথায় ফিরে এলেন চাবি নিয়ে। ঝিলমিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, চাবি কোথায় পেলে? ডুপ্লিকেট চাবি ম্যানেজ করেছি ম্যানেজারের কাছ থেকে। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঝিলমিলও পিছু পিছু গেল। সারা জীবন নিজের বাড়িতে ছিল, তাদের বাড়িও ছিল বিশাল। এখন এই ঘরে ঢুকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট ঘরে সে উপস্থিত হয়েছে। বিরক্তি নিয়ে আশেপাশে তাকালো। ধুর, এই খুবচি ঘরে তাকে থাকতে হবে এখন থেকে? এমনিতে সব ঠিকঠাক, রোদ্দুর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আগে থেকেই জানা গেছে। তবে এই ছোট্ট ঘরটা যা সুন্দর করে সাজিয়েছে তাতে ঝিলমিল তার চরম শত্রুর প্রশংসা মুখে না করলেও মনে মনে করতে বাধ্য হলো। ছোট চাচু ঝিলমিলকে বললেন, তুই থাক এখানে, ঘুরে ফিরে সব দেখ, আমি কিছুক্ষণ বাদে আসছি। নতুন জায়গা, তবুও ঝিলমিলের ততটা অস্বস্তি হলো না। কখনো কোথাও হয় নাই। সে পরিস্থিতির সাথে খুব ভালো করে নিজেকে মানিয়ে নিতে পারে, তাই খুশি মনে বলল, আচ্ছা ঠিক আছে। মনোজ সরকার চলে যাওয়ার পর ঝিলমিল ঘুরে ঘুরে ঘরের প্রতিটা কোণা পর্যবেক্ষণ করলো। তাতে আর সময় লাগলো মাত্র 10 মিনিট। বাকি সময় কি করবে ভাবতে ভাবতে রান্নাঘরে উকি মারলো। ও মা, এটা রান্নাঘর নাকি মুরগির খোপ? তাদের এলাকার সাবুর মায়ের মুরগিরগুলোও তো এর থেকে 3 গুণ। না, এখানে তো বেশি দিন থাকা যাবে না, দম বন্ধ হয়ে যাবে স্রেফ। গত বছর একবার ঢাকা এসেছিল তার ছোট মামার বাসায়, কিন্তু রোদ্দুরের এখানে কখনোই আসা হয়নি, এইবারই প্রথম। তা আবার সম্পর্ক পরিবর্তন হয়ে গেছে এক লহমায়। ছোট চাচু ফিরে এলেন হাতে কতগুলো খাবারের প্যাকেট নিয়ে। ঝিলমিলকে সবকিছু বুঝিয়ে দিয়ে বললেন, তুই খেয়ে নিস। আর শোন, রোদ্দুরের সাথে ঝগড়াঝাটি করবি না। কোনো সমস্যা হলে অবশ্যই বাড়িতে ফোন করবি। আর হ্যাঁ, রোদ্দুরের সাথে তখন ফোনে কথা হয়েছিল, ও আমাকে ওয়েট করতে বলেছে। তোর কথা এখনও জানে না। আমার তো আর অপেক্ষা করার সময় হচ্ছে না, আমি আসছি। ও এলে তোকে দেখে সারপ্রাইজড হয়ে যাবে। ছোট চাচু চলে যাওয়ার কথা শুনে ঝিলমিলের মনটা খারাপ হয়ে গেল। সে মানা করল না, হাসি মুখেই বিদায় নিল। এরপর ফিরে এসে আর কিছুই করার নেই। চারিপাশ স্তব্ধ, নীরব থেকে দূর থেকে গাড়ির আওয়াজ ভেসে আসছে। সকাল সকাল ওঠার কারণে ঘুমে চোখ বুজে আসছিল। ঝিলমিল বালিশে হেলান দিল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। আবছা আবছা কিসব স্বপ্ন দেখল, সেসব কিছুই মনে নেই। এরই মধ্যে আর ঘুম ভাঙল না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঝিলমিল ধরফড়িয়ে উঠে বসল। ধাতস্থ হওয়ার চেষ্টা করলো, সকাল না রাত বোঝার চেষ্টা করলো। আচমকা মনেও পড়ল না সে কোথায় আছে। আবার কলিং বেল বেজে উঠল। ঝিলমিল উঠে গেল। ওপাশ থেকে রোদ্দুরের গলার আওয়াজ ভেসে এলো, ছোট চাচু। ঝিলমিল গিয়ে দরজা খুলে দিল। রোদ্দুর দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ঘুমাচ্ছিলেন নাকি? আমি তো। এটুকু বলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে চোখ পড়ল। কোথায় ছোট চাচু, কোথায় কে? ঝিলমিলকে দেখে সে এতটা অবাক হলো যে কথা বলতেই ভুলে গেল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তুই এখানে কখন এসেছিস? আবার কখন যাবি? ঝিলমিল এমনি এমনি রোদ্দুরের সাথে রাগারাগি করে না। কথাবার্তার ধরন কি অভদ্র ছেলেটার! আসতেই পারল না এখন পর্যন্ত, আবার চলে যাওয়ার কথা বলছে। জীবনে আর কতবার বিরক্ত হবে? এত বিরক্ত হতে হতে এখন নিজের প্রতি রাগ লাগে। তাই সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ আমি এখানে আজকে এসেছি, ছোট চাচুর সাথে এসেছি। এখান থেকে আপাতত কোথাও যাচ্ছি না, কিছুদিন থাকবো। মানে কি? তুই এখানে কিভাবে থাকবি? তুই যেভাবে থাকিস সেভাবেই থাকবো। রোদ্দুর গলার টাইটা ঢিলা করে সেটা খুলে একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, অসহ্য অসহ্য। ছোট চাচু কোথায়? চলে গেছে? তোকে রেখে গেল কেন? আর নিয়েই বা এলো কেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সবার কর্মকাণ্ডে। তারপর নিজ মনে কিসব গজগজ করে বলে গেল। ঝিলমিল কিছু বুঝল না। রোদ্দুর পুনরায় বলল, তুই কি সত্যি এখানে থাকবি? মিথ্যা থাকা যায় বলে আমার জানা নেই। ঠিক আছে, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। অবশ্যই আমার কথা মেনে চলতে হবে। অবশ্য আমি সবসময় বাসায় থাকি না, তাই তোর মুখটা আমার বেশি দেখতে হবে না। অচেনা শহর, বাসা থেকে বের হবি না। তুই হারিয়ে গেলে তার দায় আমি নিতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার বেড শেয়ার করে অভ্যস্ত নয়, তাই তুই। রোদ্দুরকে কথা শেষ করতে দিল না ঝিলমিল। নিজে বলল, বেড শেয়ার করতে অভ্যস্ত না হলে আবার সেদিনের মতো বারান্দায় থাকিস, সমস্যা কোথায়? এখানে তোর কোনো ভাঁওতাবাজি চলবে না। আপাতত কিছু চালাতেও চাচ্ছি না। তোর কথা শেষ তো, এইবার আমার শর্ত বলি শুনে রাখ। যেহেতু আমি তোকে দয়া করে বিয়ে করেই ফেলেছি, তাই। রোদ্দুর ঝিলমিলের মুখ থেকে কথা কেড়ে নিল। তুই আমাকে দয়া করে বিয়ে করেছিস? হাসালি, হাসতে হাসতে আর সত্যি কথা মুখে আসছে না।
আমি তোর মতো গাধীকে বিয়ে না করলে তোর জীবনে বিয়ে হতো? কে তোকে বিয়ে করতো? একটা মানুষ আমাকে দেখাতে পারবি তুই? পারবি না, পারবি না। ঝিলমিল কোমরে হাত গুজে বলল, কবুল প্রথম আমি বলেছি, তাই বিয়ে আমি আগে তোকে করেছি। এত বড় বড় কথা বলিস না। ছিল তো গার্লফ্রেন্ড একটা, গেল কেন? তোর এই তেরামি আর বাড়াবাড়ি স্বভাবের কারণে না কেউ থাকবে না। রোদ্দুর একরোখা কণ্ঠে বলল, আমার অতীতে কেউ না কেউ তো ছিল। তোর ছিল? ভেবে দেখ কেন নেই? কারণ তোর এই দজ্জাল রূপী পিশাচিনী স্বভাব। ঝিলমিলও কোমর বেঁধে নেমে পড়ল ঝগড়ায়। ঝাড়ি মেরে বলল, আমি পিশাচিনি? ঠিক আছে, একবার যখন এসে পড়েছি তখন পদে পদে তোর মুন্ডু মটকাবো, তখন বুঝবি আমাকে এসব আজে বাজে কথা বলার স্বাদ। রোদ্দুর হেসে বলল, সময়ে সব দেখা যাবে, কে কাকে মটকায় আর কাকে আস্ত রাখে। আমিও তাহলে সময়ের অপেক্ষায় থাকলাম। এখন কাজের কথা বলি। তুই তো মনে হয় একাই রান্না বান্না করিস। এখন আমি যেহেতু তোকে দয়া করে নিজের গলায় ঝুলিয়েছি, তাই একবেলার রান্না আমি করে দিব, নো প্রবলেম। আর হ্যাঁ, এই বাড়ির সব কাজ তুই করবি, এতদিন যেহেতু করে এসেছিস, বাদ বাকি দিনগুলোতেও করতে পারবি। রোদ্দুর সরু চাহনি নিক্ষেপ করে সবগুলো কথা শুনে কোনো রূপ বাক্য ব্যয় না করে ফ্রেশ হতে চলে এলো। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেল। ঝিলমিল মনে মনে বলল, এই কাঠখট্টা স্বভাবের কারণে এই ছেলের গার্লফ্রেন্ড বেচারা ওর কপালে টেকে নাই, আর শেষমেশ আমাকে ওর গলায় ঝুলতে হয়েছে। রোদ্দুর বেরিয়ে যাওয়ার মিনিট পাঁচেক পর আবার কলিং বেলের আওয়াজ ভেসে এলো। নিশ্চয়ই রোদ্দুর এসেছে, কিছু একটা ফেলে গেছে, হয়তো বাইরে যাওয়ার মতো ঘুরে গেছে। ঝিলমিল দরজা খুলে দিল। রোদ্দুরের বদলে সেখানে হাসানকে দেখতে পেল। গতবার হাসান ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। উনি রোদ্দুরের সাথে ঝিলমিলদের বাড়ি ঘুরতে এসেছিল, সেই থেকে টুকটাক পরিচয়। হাসান ঝিলমিলকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে তুমি ঝিলমিল না? অনেক বড় হয়ে গেছো তো। কেমন আছো? ঢাকা কবে এলে? ঝিলমিল হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিল। হাসান ফের জিজ্ঞেস করলো, রোদ্দুর কোথায়? জানি না, বাইরে চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের বাসায় বেড়াতে এসো। কতদিন থাকবে? ঝিলমিল নির্বিকারভাবে উত্তর দিল, আমার মতো মুক্তোর গলায় যেহেতু ওই বাদর ঝুলে পড়েছে, তাই ঠিক বলতে পারছি না কতদিন থাকবো এখানে। হাসান বিশ্ব অধবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বুঝলাম না। ঝিলমিল ওকে সমস্ত ঘটনা খুলে বলল। ওদের বিয়ের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সব ঘটনা শুনে তো হাসান স্তব্ধ, হতবাক, হতভম্ব। বিড়বিড় করে বলল, সম্পর্ক বদলে গেল একটা সিগনেচারে। হাসান দ্বিধায় পড়ে গেল। ঝিলমিলের কথা আসলে সত্যি না মিথ্যে বুঝতে পারল না। তবে ও তাকে মিথ্যা কথাই বা বলবে কেন? হাসান হেসে ঝিলমিলের থেকে বিদায় নিয়ে চলে এলো বাইরে। রোদ্দুরকে ফোন করে জানতে পারল ও আর শফিক 4 রাস্তার মোড়েই আছে। হাসান দ্রুত পা চালালো সেই দিকে। মিনিট 10 হাঁটতে ওদের দুজনকে একসাথে দেখতে পেল। চুপি চুপি পেছন থেকে গিয়ে হামলা চালালো। রোদ্দুর বলল, আরে তোর ফাজলামি স্বভাব আজও গেল না? বাড়ি থেকে কবে এলি? হাসান হেসে বলল, মাম্মা, আমার কথা বাদ, নিজের কথা বলো। আমার কথা কি বলবো? এই তো দেখতেই পাচ্ছিস, জোশ আছি। হাসান রোদ্দুরের কাজ চাপড়ে পড়ল, ইয়েস, জোশ তো থাকবাই। এখন তো তোমার জোশ থাকারই দিন। তো কাহিনী কতদিন থেকে চলছিল? আমরা আর কিছুই জানতে পারলাম না। কিসের কাহিনী? রোদ্দুর অবুজের মতো প্রশ্ন করল। শফিক ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। বিয়ে করলি জানালি না? হাসান রোদ্দুরের দিকে তাকিয়ে বলল। আচমকা বিয়ের কথা শুনে রোদ্দুর বিষম খেল। হাতে চা ও সৌভিকের গায়ে ছলকে পড়ল। সে দুগতম লাফ দিয়ে পেছনে সরে গেল। অবাক হয়ে বলল, ভাই, তুই বিবাহ করেছিস? এই, তোর শালি আছে? হাসান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি তোর বাড়িতে গিয়েছিলাম, তখন গিয়ে ঝিলমিলকে দেখলাম। দেখে তো পুরাই অবাক। তারপর আবার ওর মুখ থেকে তোদের বিয়ের কাহিনী শুনে আশ্চর্যের শেষ ধাপে চলে গেছি। হঠাৎ বিয়ে করলি? রোদ্দুর বলল। হঠাৎই। কি কারণে? অনেক কাহিনী, আমি পরে বলবো তোদের। সৌভিক বলল, কাহিনী বাদ দে, তুই আগে বল, তোর কি শালি আছে? ভাই, আমি আজও সিঙ্গেল। তোরা শালা শালি ছাড়া বিয়ে করে আমাকে প্রতিবার বঞ্চিত করিস। আমি আর তোদের দলে নাই। হাসান আর সৌভিক দুজনেই ফুসছে ফুসছে করতে লাগলো। রোদ্দুর চায়ের শেষ চমক দিয়ে ভাবল এখন তার বাড়ি ফিরে যাওয়া উচিত। যত যাই হোক না কেন, ঝিলমিল একা আছে। এমনিতেই অচেনা শহর, অচেনা জায়গা, তার উপর রাত হয়েছে। রোদ্দুর নিজের দায়িত্ববোধ থেকে বাড়ি ফেরার তাড়না অনুভব করলো। চলেই যাচ্ছিল, সেই সময় সৌভিক পেছন থেকে চেঁচিয়ে উঠল, ওই দেখ দেখ, আজকে কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এমনি দিন ওকে ঠেলে ঠুলে বিদায় করা যায় না। আর আজ, ব্রো, দিস ইজ দ্য পাওয়ার অফ বিবাহ। আমি যে কেন এখনো সিঙ্গেল মরছি
আল্লাহ ভালো জানে, একদিন হুট করে বিয়ে করে ফেলবো, তারপর না আর তোদের পাত্তাও দিব না, চিনবই না তোদেরকে, জানবই না জীবনে আমার কোনো বন্ধু বান্ধব ছিল। যা যা, চলে যা, আর আসতে হবে না। সাধারণত এই সময়টাই বাড়িতে রোদ্দুরে কোনো কিছু করার থাকে না, যার কারণে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথেই সময় কাটায়। এখন বাড়ি ফিরে এসে রাতের এত বড় সময়টা সে কাটাবে কি করে সেটা ভেবেই পাচ্ছে না। ঝিলমিল তো আছে ওর নিজের মতো, কি থেকে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নাই। রোদ্দুর রান্নাঘরের দিকে পা বাড়ালো, ভদ্রতার খাতিরে ঝিলমিলকে জিজ্ঞেস করলো, চা খাবি? তুই বানাবি? তাহলে খাবো না, অসম্ভব। ভালো হলো, কষ্ট করে আমাকে আবার বাড়তি চা বানাতে হবে না। আমি তো জাস্ট ভদ্রতা করে জিজ্ঞেস করলাম। বিড়বিড় করে বলল রোদ্দুর, তারপর নিজেই রান্নাঘরে কিছুক্ষণ খুটুর খুটুর করে চা বানালো। রাতের রান্নাও হালকার উপর সেরে নিল। ঝিলমিলের সাথে এরই মধ্যে আর কোনো কথা হলো না, যদিও রোদ্দুরের কাজকর্মের প্রতিটা ধাপ সে সচক্ষে অবলম্বন করছে এবং খাবারে কোনো কিছু যেমন অতিরিক্ত লবণ বা মরিচের গুঁড়া মিশিয়ে দিচ্ছে কিনা সেটাও তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে। রোদ্দুর যে কোনো কিছু ভুলে যাওয়ার পাত্র নয় তা ঝিলমিলের খুব ভালো করেই জানা আছে। সেদিন চায়ের মধ্যে চিনির বদলে লবণ মেশানোর বদলা সে ঠিকই নেবে, কোনো ভুল নেই। রাতে ঘুমানোর সময় যেহেতু অন্য কোনো বেড নেই, তাই দুজন ঘুমানোর সময় মাঝখানে একটা কোলবালিশ রেখে ব্যারিকেড দিয়ে দুপাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রোদ্দুরে যেহেতু সকালে অফিস, তাই সে আগে ভাগেই ঘুম থেকে উঠে পড়ল। উঠে প্রতিদিনের মতোই নিজের কাজকর্ম সেরে তৈরি হয়ে নিল। সে চলে যাচ্ছে, প্রথমত এটা ঝিলমিলকে বলতে হবে, দ্বিতীয়ত গেট লাগাতে হবে। তাই ঝিলমিলকে ছাড়া ভাবা দুটো ডাক দিল। সে ঘুম চড়ানো কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। ডিস্টার্ব আমি তোকে করছি না, তুই আমাকে করছিস। আচ্ছা, এত কথা বলার সময় নেই, আমি অফিস যাচ্ছি। দরজা বাইরে থেকে লক করে রেখে যাচ্ছি। যদিও তোর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না, তবু একটা চাবি আমি টেবিলের উপর রেখে দিলাম। কেউ ডাকাডাকি করলে দরজা খোলার প্রয়োজন নেই। রোদ্দুরে যেটুকু বলার প্রয়োজন ছিল ও সেটুকু বলে বেরিয়ে গেল। ঝিলমিল ঘুম থেকে উঠল আরও অনেকক্ষণ বাদে। উঠে সর্বপ্রথম বাড়িতে কথা বলল, তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে উকি মারল। ক্ষুধায় পেট চিনচিন করছিল। যাক, রোদ্দুর তাও সকলের নাস্তা তো রেডি করে দিয়ে গেছে। ঝিলমিলের ইচ্ছে ছিল বিয়ের পর সে ঘুম থেকে উঠবে অনেক দেরি করে, আর ওর হাজব্যান্ড মুখের সামনে খাবার তুলে ধরবে। রোদ্দুরের সাথে অবশ্য তার স্বপ্নের মানুষের কোনো মিল নেই, তারপরও এই একটা দিক সে সামান্য মিল পেয়ে শরীরটা ঝরঝরে লাগলো। সে অবশ্যই ঘরে বসে থাকার পাত্রী নয়, ছাদে উঠে গেল। ওখানে একটা মেয়ের সাথে আলাপ হলো। মেয়েটা বয়সে ঝিলমিলের থেকে অনেকটা ছোট। কথা বলে তাই জানতে পারলো। আরও জানলো মেয়েটা বিবাহিত, ওর হাজব্যান্ডের সাথে এখানেই থাকে এবং ঝিলমিলের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে। দুজনেই বেশ কিছুক্ষণ গল্প করলো। ছাদ থেকে নামার সময় ওই মেয়েটা বলল, ভাবি বিকেলেই ছাদে আসবেন, কিন্তু গল্প করব। আর কথায় সম্মতি জানিয়ে ঝিলমিল নিচে নেমে এলো। ও ঘরে এসে খুটুর খুটুর করতে লাগলো। তাদের ওই শহরটাই সুন্দর ছিল, একদম নিরিবিলি। ঘর থেকেই বের হলেই চেনা পরিচিত কত মুখ। এখানে কেউ নেই, অন্তত মন খুলে কথা তো বলতে হবে নাকি। আর রোদ্দুরকে দেখলে মোটেও ভালোভাবে দুটো কথা বলতে ইচ্ছে করে না। ও মুখটাকে সবসময় গম্ভীর করে রাখে, মনে হয় দুনিয়ার সব বোঝা ওর ঘাড়ে। সে ওসব বোঝা সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে। সে চেহারাখানা দেখলে আর মুখে মিষ্টি মিষ্টি কথা আসে না। ও যেভাবে ঝাড়ি দিয়ে কথা বলে, ঝিলমিলও তাই করে। সারা দুপুর ঝিলমিল ইউটিউবে কিছু রান্নাবান্নার ভিডিও দেখলো। রোদ্দুর যে কি রাধে আর কি খায় তাও নিজেও জানে না। সেসব রান্নার কোনো ছিঁড়ি নাই। কাল রাতে খেয়ে সে তো ভালো করেই বুঝতে পেরেছে, বিদেশি মানুষের মতো ঝাল লবণ মশলা ছাড়া কোনো রকম রান্না। বিকাল হতেই পাশের বাড়ির ভাবির কথা রক্ষার্থে ছাদে উঠল। তাকে দেখতে পেল না, কিন্তু মোটামুটি অনেকেই আছে। কিছুক্ষণ পর উনি এলেন। ওর নাম ইলা। ঝিলমিলের সাথে একদিনেই কেমন বেশ খাতির জমে গেল। অবশ্য এটা ওর জন্য ভালোই হলো। বাড়িতে তানিশার রিমঝিম ছিল, সময় কিভাবে কেটে যেত টেরই পাওয়া যায় না। এখানে ওদের বয়সী একজনকে পেয়ে মন্দ হয় নাই। ওনার হাজব্যান্ডেরও ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ঝিলমিল সন্ধ্যার পর ঘরে ফিরে দেখলো রোদ্দুর চলে এসেছে। এতক্ষণ রেগে বোম হয়ে গেছে ঝিলমিলকে না দেখতে পেয়ে। অচেনা জায়গায় কোথায় চলে গেল বুঝতে পারছিল না। ফোনটাও ঘরে রেখে গেছে। রোদ্দুর যেই বাইরে খুঁজতে যাবে অমনি ঝিলমিল চলে এসেছে। রোদ্দুর ওকে সরাসরি ধমক দিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোর? অপরিচিত জায়গায় তুই কোথায় গিয়েছিলি? চিনিস তুই এখানকার কিছু? ফোন সাথে থাকে না কেন? সারাদিন তো বকবক করতে থাকিস, এখন চুপ কেন বল? ঝিলমিল ভড়কে গেল। রোদ্দুর এইভাবে চেঁচামেচি করতে পারে কিংবা রাগ করতে পারে এটা ধারণার বাইরে ছিল। এমনিতে সাধারণ রাগারাগির সাথে অভ্যস্ত, কিন্তু এটা এবার বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে। ঝিলমিল উত্তর দেওয়ার সুযোগ পেল না। রোদ্দুর ফের চেঁচামেচি শুরু করলো, তোর কিছু হলে তার দায়ভার সব আমার নিতে হবে, আমি পারবো না এসব।
যদি এখানে একা থাকতে ভালো না লাগে তাহলে প্লিজ বাড়িতে চলে যা। আমাকে জ্বালাস না, একটু শান্তিতে থাকতে দে। সারাদিন পর বাড়ি ফিরে এসে এসব অত্যাচার আর সহ্য হয় না। ঝিলমিল এইবারও কিছু বলল না। মন খারাপ করে রোদ্দুরের সামনে থেকে চলে বারান্দায় এসে দাঁড়ালো। আসলেই তো, রোদ্দুরের এত দায় কেন নিবে? ওর তো কোনো প্রয়োজনই ছিল না, অযথা আসছে। আজ রোদ্দুরের কথা শুনে নিজেকে সত্যি ফেলনা মনে হলো। মনটা একেবারেই খারাপ হয়ে গেল। ঝিলমিলকে এভাবে রাগারাগি করে রোদ্দুরের মনেও অপরাধবোধ জাগ্রত হলো। বকাঝকা একটু বেশি হয়ে গেছে। রোদ্দুর দ্রুত রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানিয়ে বারান্দায় এলো। ঝিলমিলকে দেখতে পেল। মন খারাপ করে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। এমনিতেই তো সে গাম্ভীর্যতা ছাড়া কথা বলতে পারে না। নিজের মনেই মাঝে মাঝে ভাবে, তার মুখ থেকে কি ধমকাধমকি ছাড়া বেরোয় না? আশ্চর্য। গলার স্বর যথাসম্ভব নরম করে ঝিলমিলের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এই নে, সরি। ঝিলমিল রোদ্দুরের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। রোদ্দুর ফের বেলল, কি হলো নে? খেতে চাই নাই তো। না চাইলি আমি দিচ্ছি, তাই চুপচাপ নিবি। রোদ্দুর ঝিলমিলের হাতে জোর করেই চায়ের কাপটা দিল। ঝিলমিল সেটা রেলিংয়ের উপর রেখে আবারও সামনে তাকালো। রোদ্দুর বলল, আসলে আমি সরি, তোকে তখন ওভাবে বলা আমার উচিত হয়নি। আসলে বাড়ি এসে দেখলাম তুই নেই। ফোন করে দেখি ফোনটা বাড়িতে ফেলে গেছিস। অচেনা শহর, অচেনা পরিবেশ, যেখানেই যাস চিনে বাড়ি আসতে পারবি কিনা বুঝতে পারছিলাম না। ঝিলমিল ছোট্ট করে জবাব দিল। ওকে। রোদ্দুর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঘুরতে যাবি? চল কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ইচ্ছে নেই। তোর ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই? বিশ্বাস করতে বলছিস এসব কথা? আধা ঘন্টার মাথায় রেডি হয়ে নে, আর কোনো কথা চলবে না। ঘুরতে যেতে আসলেই ঝিলমিলের বাধা নেই। সে তো সর্বক্ষণ ঘোরাফেরার চিন্তায় বোধ হয়ে থাকে। কিন্তু একটু আগে যেহেতু রোদ্দুর ইচ্ছাকৃতভাবে তাকে বকাবকি করেছে, তাই সামান্য ইগোতে দেখানো যেতেই পারে। তবে রোদ্দুরের ভেতর অপরাধবোধটুকু জাগ্রত ছিল, বিধে অনেক অনুনয় বিনয় করে ঝিলমিলকে রাজি করালো। সে অবশ্য মনে মনে খুশি হলো, এটাই তো চাচ্ছিল। তারপর রোদ্দুরের সাথে বেরিয়ে পড়ল। অচেনা একটা শহর, পাশেই দীর্ঘদিনের পরিচিত একটা মানুষ, কিন্তু তাকে ঠিক উপলব্ধি করা যাচ্ছে না। যাবে কিভাবে? সে তো অনুভূতি থেকে জনম জনম দূরের মানুষ। চাঁদনি রাত, একটা জমিদার বাড়ির উঠোন, চাঁদের আলোয় আলোকিত চারিপাশ। না আলো না, আধার এমন এক রহস্যের মায়াজাল আবদ্ধ করে ঘিরে রেখেছে। চাঁদের আলোয় চিকচিক করে দূর থেকে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে বাড়ির উঠোন এবং পুরোটা বাড়িটা। বাড়ির পেছনে বাঁশবনের মৃদু বাতাসে পাতার শব্দ ভেসে আসছে। ওপাশে চাঁদ যেন কোলাকুলি করছে মাটির বসুধায়। এত সুন্দর, এত নিরিবিলি। ঝিলমিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার 2 চোখ বোধহয় অন্তরে কোনো মাধুর্যের ছোঁয়ায় পুলকিত হয়ে উঠেছে। ঝিলমিলের খুব ইচ্ছে করলো চাঁদের আলো ছুঁয়ে দিতে, সামান্য সময়ের জন্য স্পর্শ করতে, কিন্তু তা সম্ভব নয়। অতঃপর এই অসম্ভব বায়না করতে ইচ্ছে করছে খুব করে। কার কাছে করবে? রোদ্দুরের কাছে? কখনোই নয়। একটু বাদেই ওরা ওই জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। রোদ্দুর বাড়ির দিকে পা বাড়ালো না। ঝিলমিলকে জিজ্ঞেস করলো, আরো ঘুরবি? ঝিলমিল নির্বিকার ভঙ্গিতে বলল, আমি তো ঘুরতে চাই নাই, তুই না জোর করে নিয়ে এলি। এখন ঘোরাঘুরি বিষয়টা তোর ওপর ডিপেন্ড করে। আমি আবার কিছু বলতে গেলেই উড়ে আসবি, তার চেয়ে থাকুক। তুই কি সোজাভাবে কথা বলতে পারিস না? ঝিলমিল চোখ মুখ কুঁচকে বলল, আমি তো সোজা হয়েই দাঁড়িয়ে আছি। একটু আগের কথাটা কি গলা বাঁকা করে বলেছি? এই তো এখন সোজা, একদম স্ট্রেট। ঠিক আছে? রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে বাইকে উঠে বসলো। স্টার্ট দিয়ে ইশারায় ঝিলমিলকে উঠে বসতে বলল। ঝিলমিল বসতেই রোদ্দুরের সাথে আচমকা সানিয়া চোখাচোখি হয়ে গেল। সানিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে রোদ্দুরের গমন পথে তাকিয়ে রইল। ওকে দেখেও এভাবে ইগনোর করে অন্য একটা মেয়েকে নিজের বাইকের পেছনে নিয়ে উড়াল দিল। আশ্চর্য! সানিয়ার রাগ লাগলো ভীষণ। অধিকারবোধ এমন একটা বিষয় যা যখন তো খাটানো উচিত তখন আমরা হেলাফেলা করি, দাম দেই না। আর যখন আমরা অধিকারবোধ থেকে বেরিয়ে আসি তখন অধিকারবোধ খাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। সানিয়ার হয়েছে সেই দশা। রোদ্দুরটাকে সবসময় সব ক্ষেত্রে একটা শাসনের গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখত। ঘুরে ফিরে সেটাই এখন ঠিক মনে হচ্ছে। তানভীর একদম ওর মতো না। ওই ছেলেটা সবসময় সবকিছু আবেগ, অনুভূতি, ঠাট্টার ছলে নিয়ে হেসে উড়িয়ে দেয়। আর রোদ্দুর সে সম্পর্কের প্রতিটি পর্যায়কে সম্মান করত। সানিয়া এতদিন ভেবে নিয়েছিল যেভাবেই হোক রোদ্দুরকে কনভিন্স করার চেষ্টা করবে। সাময়িক রাগ থেকে আর কতদিন দূরে থাকবে? সে না হয় ভুল করেই একটা ভুল করে ফেলেছে, তার শাস্তি আর কতটা কঠিন হবে। কিন্তু আজ এই মেয়েটাকে রোদ্দুরের সাথে দেখে মনটা খারাপ হয়ে গেল। নতুন গার্লফ্রেন্ড কি এত তাড়াতাড়ি? রোদ্দুর ঝিলমিলকে নিয়ে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরল 10:30টার পর।
ঝিলমিলের মন মেজাজ এখন ফুরফুরে। ঘুরে এসে বাহিরে হাওয়া বাতাস গায়ে লাগিয়ে শান্তি লাগছে। কোনো রকম ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাপড় চোপড় চেঞ্জ করে এসে সরাসরি কম্বলের মধ্যে ঢুকে পড়ল। বাড়িতে ফোন করে দাদির সাথে কথা বলছিল। দাদি হাসতে হাসতে বলছিলেন, বলেছিলি বিয়ে করবি না আমার দাদুভাইকে, এখন তো ঠিকই ঘুরতে যাস। স্বামীর আদর সোহাগে চেহারাই পাল্টে গেছে। ঝিলমিল ভুরু কুচকে বলল, বিয়ের পর পুরুষ মানুষের একা থাকতে নেই বউ ছাড়া। একদম বাজে কথা বলবে না। এখানে এসে যে কি মুশকিলের মধ্যে আছি আমি, যা বলার মতো নয়। ছোট চাচুকে বলো না আমাকে এসে নিয়ে যেতে। একা একা যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। কেন রে, ওখান থেকে চলে আসবি কেন? প্রথম প্রথম একটু মুশকিল হবেই, ও সবারই হয়। তাই বলে নিজের স্বামীকে ছেড়ে চলে আসবি? বেটা মানুষকে শক্ত করে বেঁধে রাখতে হয়, তবে আশেপাশে বেড়াজাল তৈরি করতে হয় না। তুই ওখানেই থাক, দাদুভাই যখন আসবে তখন ওর সাথে আসবি, এবং ও চলে গেলে তুইও যাবি। উনি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতে লাগলেন। ঝিলমিল চোখ মুখ খিচিয়ে কানে হাত দিল। তারপর আর এক হাতে দ্রুত স্পিকার অফ ছিল। ভাগ্যিস রোদ্দুর আশেপাশে নেই, শুনে ফেললে মান সম্মানের আর কিছু বাকি থাকবে না। দাদির ভয়ানক কথা থেকে বাঁচার জন্য সে ঘুমানোর ভান করে ফোন কেটে দিল। সত্যি অবশ্য ঘুম পেয়েছে। গতদিনের মতো আজও মাঝখানে ব্যারিকেড দিয়ে ও একপাশে ঘুমিয়ে পড়ল। রোদ্দুরে চায়ের নেশা আছে, চা না হলেও চলেই না। এতক্ষণ রান্নাঘরে চা বানাচ্ছিল, এসে দেখলো ঝিলমিল শুয়ে পড়েছে। সে নিজেও ল্যাপটপটা নিয়ে একপাশে বসে পড়ল। চায়ের কাপটা রেখে দিল পাশের ছোট্ট টেবিলে। অনেকটা সময় নিয়ে এক ধ্যানে কাজ করে গেল। হঠাৎ ফোনের টিং টিং আওয়াজে মনোযোগ ব্যাঘাত সৃষ্টি করলো। রোদ্দুর বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে কয়েকটা মেসেজ এসেছে। সে মেসেজগুলো পড়তে আরম্ভ করলো। তোমার সাথে আজকে একটা মেয়েকে দেখলাম, ও কে হয় তোমার? প্লিজ আনসার মি রোদ্দুর। আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাইছি, বাট তুমি চিট করছো আমার সাথে। ইটস নট ফেয়ার। আমি কোনোভাবে মানবো না এইসব। তুমি আমার সাথে একটু সময় করে দেখা করো। আমি আমার না বলা কথাগুলো বলতে চাই, প্লিজ আমার একটু বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ। রোদ্দুরকে কেউ বলে দিল না, কিন্তু মেসেজের এবং কথাবার্তার ধরন দেখে সে বুঝতে পারলো এটা নিশ্চিত সানিয়া। আজ তো দেখেছিল ঝিলমিল সাথে থাকা ছাড়াও সে কথা বলতো না, আর বলছে ক্ষমা চাওয়ার কথা। ক্ষমা তো অনেকবার করে ফেলেছে, তার ফলও পেয়েছে, আর কতবার ক্ষমা করবে? এখন তো ক্ষমা করার কোনো চান্স নেই। ক্ষমা করলেও জীবনে ফিরিয়ে আনার কোনো অপশন নেই। অবশ্য সে দ্বিতীয়বার এই ভুল করতেও চায় না। রোদ্দুর সানিয়ার মেসেজের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ফোন ভাইব্রেট করে কানে হেডফোন গুঁজল। ওদিকে সানিয়া ফোন দিতেই আছে, বোধহয় নিজের কাছে পণ করেছে। রোদ্দুর যতক্ষণ না ফোন রিসিভ করবে ততক্ষণ ওকে জ্বালাতেই থাকবে। ফোনের কাঁপুনিতে ঝিলমিলের কাঁচা ঘুম ভেঙে গেল। ওদিকে রোদ্দুরের ধ্যান জ্ঞান এদিকে নেই। ঝিলমিল ঘুমের ঘোরে ফোন হাতে নিল, ভাবলো নিজের ফোন ভাইব্রেট করেছে। রিসিভ করে কানে তুলতেই ভেসে এলো। এতক্ষণ যাবৎ ফোন করছি, কোনো গুরুত্ব দিচ্ছ না। এতটাই গুরুত্বহীন হয়ে গেছি আমি তোমার জীবনে। নতুন কাউকে পেয়ে এখন আমায় ভুলে গেছো। আমি তোমার এই ব্যবহার একদম মানতে পারছি না। তুমি প্লিজ আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার কথা আছে, আমি কিছু কথা বলতে চাই, মন দিয়ে শোনো। সেই দিনের ঘটনার পর তুমি আমায় কথা বলার সুযোগই দিচ্ছ না। মানুষ তো ফাঁসির আসামিকেও তার শেষ ইচ্ছে পূরণের সুযোগ দেয়। আর তৎক্ষণাৎ ঝিলমিল বুঝতে পারলো এটা রোদ্দুরের ফোন। সে দ্রুত ফোন কেটে দিল। তারপর ফোনটা রেখে উঠে বসলো। পাশে তাকিয়ে রোদ্দুরকে দেখলো। কাজে এতটাই মত্ত যে আশেপাশে কি ঘটছে তার কোনো খেয়ালই নাই। ঝিলমিল বলল, তোর ফোনের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল, অথচ তুই নিশ্চিন্তে বসে আছিস। ঝিলমিলের কথা শুনে রোদ্দুরের মনোযোগ ভাঙলো। সে হেডফোন খুলে বলল, কিছু বললি? ঝিলমিল ফোনের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ যাবৎ তো ফোন বাজছে। কথা বলার হলে কথা বলে নে, নয়তো ফোন অফ করে রাখ। তোর ফোনের আওয়াজে আমার কেন ঘুম ভাঙবে? বিরক্তিকর। এত কার সাথে পিরিতি যে রাত বিরতে ফোন করতে হবে? রোদ্দুর বলল, আচ্ছা সরি। তারপর সে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বারটা। সানিয়া এক এক সময় এক এক নাম্বার থেকে ফোন করে। রোদ্দুর ফোন অফ করে দিল। তারপর উঠে নিজের জিনিসপত্র গুছিয়ে রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। ঝিলমিল তখনও বসে আছে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রোদ্দুরটা খেয়াল করে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? শুয়ে পড়। তোর কাহিনী দেখতেছি, কথা না বলে ফোন অফ করে রাখলি কেন? তেমন কোনো ইম্পর্টেন্ট কল নয়। তাহলে এত রাতে কেন ফোন দিচ্ছিল? ঝিলমিলের প্রশ্ন। রোদ্দুর বলল, এটার উত্তর তো যে ফোন দিচ্ছিল সে বলতে পারবে, আমি কিভাবে বলবো? কে ফোন দিচ্ছিল? আননোন নাম্বার থেকে কেউ ফোন দিচ্ছিল, আমি জানি না। এটুকু বলে রোদ্দুর পাশ ফিরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল, অথবা ঘুমের ভান করলো।
কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় অনেকক্ষণ ঝিলমিলের ঘুম এলো না। অযথা জেগে এপাশ ওপাশ করলো। তারপর সংখ্যা উল্টো দিক থেকে গুনতে শুরু করলো। 50, 49, 48, 47, 46, 45। একসময় সে ঘুমিয়ে পড়ল। গত দিনের মতো আজ রোদ্দুর অফিসে যাওয়ার আগে ঝিলমিলকে সাবধান করে দিয়ে গেল। ঝিলমিল বলল, আমি তো কোথাও যাই না, শুধু ছাদে যাই। গতকালও তাই গিয়েছিলাম। ও আচ্ছা, কিন্তু সেখানে একা কি করিস? এর চেয়ে বাড়িতে বসে থাকা বেটার না? আমি মোটেও একা থাকি না, পাশের বাসার ভাবি আছে তো, তার সাথে গল্প করি। রোদ্দুর কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় বলল, ভাবি? পাশের বাসার? হাউ ইজ ইট পসিবল? আমি এতদিন যাবত এখানে থাকি, আমার সাথে কারো পরিচয় হলো না, আমি কাউকে চিনলাম না, আমার কোনো ভাবি হলো না, আর তুই 2 দিনে ভাবি পাতিয়ে ফেলেছিস? আজীব তো। যাই হোক, সাবধানে থাকিস। ছাদ পর্যন্ত ঠিক আছে, কারো বাসায় যাওয়ার দরকার নেই। ঝিলমিল, ওটা আমার ব্যাপার, তুই বুঝবি না। যা তো, বের হ, তোর দেরি হয়ে যাচ্ছে না? ঝিলমিল নিজে রোদ্দুরকে ঠেলে ঠুলে বিদায় করে দরজা লাগিয়ে দিল। রোদ্দুর বাহিরে দাঁড়িয়ে ভাবল, সারা দুনিয়া খুঁজলেও এর মতো একটা পাওয়া যাবে না। আমার বাড়িতে থেকে আমাকেই বের করে দিচ্ছে, বাহ। ঝিলমিল সকালে টুকটাক করে গুনগুন করে গান গাইতে গাইতে কাজ করলো। তেমন কিছু না, বিছানা গুছিয়ে রাখলো শুধু। এখানে 2 অথবা 3 দিনের মধ্যে নিজেকে চেষ্টা করেছে মানিয়ে নিতে। তবে রোদ্দুর যে তাকে গতকাল চলে যেতে বলেছে সেটা এত তাড়াতাড়ি ভুলে যায় নাই। চলে যাওয়ার কথা বাড়িতে বলাই যায় না, বললেই আগুন লেগে যায়। সবাই চেঁচামেচি শুরু করে দেয়। কি হচ্ছে ঝিলমিল? রোদ্দুর ওখানে একা আছে আর তুই ওর বউ হয়ে এখানে চলে আসবি? তোকে এখানে আমরা কয়দিন থাকতে দিব? বেশি হলে 10 দিন, এরপর আর এখানে থাকতে পারবি না বাপু। এখন ঝিলমিল কি করবে, কোথায় যাবে? সব দিক থেকে বিপদে পড়ে গেছে। বিয়েটা করেই তো মুসিবত। বিয়ে না করলে তার বাপের বাড়িতেই থাকতো। সে নিজেই ধুর ছাই করে কপাল চাপড়ালো। দুপুরে কোনো রকম রান্না করলো। শিউলি ফোন করে জানালো পরীক্ষার ডেট দিয়েছে আগামী মাসে, এখানে না আসুক, অন্তত পড়াশোনা করা শুরু করে দিক। আজ বাদে কাল পরীক্ষা। অথচ ঝিলমিল এখনো বই ধরেও দেখে নাই। তাতে অবশ্য সমস্যা হয় না। পরীক্ষার আগের রাতে পড়ে যদি পাশ করা যায় তাহলে মানুষ কেন কষ্ট করে আগে থেকে পড়বে? পরীক্ষার পাশাপাশি অন্য একটা চিন্তাও ঝিলমিলের মাথায় ঘোরাফেরা করছিল। সেটা হচ্ছে গত রাতে রোদ্দুরের কাছে ফোন দিয়েছিল কে, ফোন দিয়েও উদ্ভট কথা বলছিল। তাদের দুজনের বিয়ে হলেও এখনও কেউ সেটা মন থেকে মেনে নিতে পারে নাই। দুজনেই দুদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে না। সেই অনুপাতে ঝিলমিলেরও উচিত নয় রোদ্দুরের এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো। কিন্তু ওই যে কৌতূহল, তা দমিয়ে রাখবে কি করে? রোদ্দুর জিজ্ঞেস করলে হয়তো বলবে না, বলবেই না, উল্টো আরও ধমক দিয়ে বলবে, সব কিছু এত জানতে চাস কেন? তোর গোবর পড়া মাথায় পড়াশোনায় ঢোকে না? অন্য বিষয় তো দূরেই থাক। বিকালে আবারও ছাদে গেল। পাশে বাসার সেই ভাবির সাথে দেখা হলো, গল্প গুজব হলো। রোদ্দুর বাড়ি ফেরার আগেই ঝিলমিল ফিরে এলো, নয়তো ফিরে এসে আবার চেঁচামেচি শুরু করবে। কে শুনবে এত কথা? 2 দিন হয়ে গেছে বন্ধুদের সাথে রোদ্দুরের দেখা হচ্ছে না, ওরাও ফোন করছে না। কি হয়েছে কে জানে। রোদ্দুর দুপুরে হাসানকে ফোন করেছিল, ও ফোন রিসিভ করলো না। বাকিদেরও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এদিকে ওই সময় ঝিলমিলকে বাড়িতে একলা রেখে নিজে বেরও হতে পারছে না। যথেষ্ট বড় একটা রাত, একা একা করবেই বাকি। অবশ্য রোদ্দুর থাকলেও যে কিছু করে তা নয়, এমনিতেই বকবক করতে করতে মাথা খায়। তবে আজ একটু চৌরাস্তার মোড় যাওয়া প্রয়োজন। ঝিলমিলকে জিজ্ঞেস করলো ও একা থাকতে পারবে কিনা কিছুক্ষণের জন্য। ঝিলমিল তড়িৎ গতিতে বলল, কেন কেন তুই কোথায় যাবি? বাইরে যাইতাম, একটু কাজ আছে। কাজ? আবার কাজ? আমি একা একা রাতে থাকতে পারবো না। সেখানে যে কাজ করতে যাবি আমাকেও নিয়ে যা, আমিও যাব, কাজ দেখব। রোদ্দুর হতাশ হয়ে বলল, থাক, আমিই যাব না। সত্যি করে বলতো কোথায় যাবি? আমার আসলেই সন্দেহ হচ্ছে। গতকাল রাতেও কেউ ফোন করলো, তারপর তুই ফোনটাই অফ করে রাখলি। তোর হাব ভাব ভালো লাগছে না কিন্তু। আমি কিন্তু শাশুড়ি মাকে ফোন করে বলে দিব তোর কাহিনী। আরে, তোকে আমার বাইরে যাওয়ার কথা বলাই ভুল হয়েছে। একটু চুপ থাক প্লিজ। এত বকবক যে করিস সারাদিন, তোর মাথা ব্যথা করে না? উফ, তোর কথা শুনলে স্রেফ আবার মাথা ভন ভন করে। তোর যে সস্তা মাথা, এই জন্য কথায় কথায় ভন ভন করে। ঝিলমিল ভেঙচি কেটে বলল। দুজনের বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঝিলমিল আর রোদ্দুর দুজনেই চুপ করে দরজার দিকে তাকালো। রোদ্দুর উঠে দরজার দিকে আগাতে নিলে ঝিলমিল বাচ্চাদের মতো দৌড়ে গিয়ে বলল, এই, আমি দরজা খুলবো। এরপর সে দরজা খুলে সামনে কাউকে দেখতে পেল না। দুপা বাইরে এসে দাঁড়াতেই কয়েকজন ঘিরে ধরল, উচ্চস্বরে চেঁচিয়ে বলল। দরজায় দাঁড়িয়ে থাকা অতিথিদের দেখে ঝিলমিল একদম থ বনে গেল। কিছুক্ষণ বাদেই ওর ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য হাসি বিস্তৃত হয়ে এলো। হাসান হাস্যোজ্জ্বল স্বরে বলল, আমাকে তো চিনতে পেরেছেন ভাবি, বাকিদের সাথেও আলাপ করিয়ে দিচ্ছি।
আমরা সবাই রোদ্দুরের বন্ধু। বন্ধু তো বিয়ের কথা আমাদের এতদিনে ও নিজের মুখে জানালো না, তাই জেনে নিজেরাই চলে এলাম। আমরা কি ভেতরে আসতে পারি? ঝিলমিল তৎক্ষণাৎ দরজা থেকে সরে দাঁড়ালো। ওরা এসে একে একে ঘরে প্রবেশ করলো। রোদ্দুরে এমন অসময়ে বন্ধুদের দেখে অবাক। ওদের একজনেরও হাতে চকলেট, ফুলের তোড়া, কেক আরও বিভিন্ন জিনিসপত্র। ওরা ভীষণ ইনোসেন্ট মুখ করে রোদ্দুরকে কনগ্রাচুলেট করলো। রোদ্দুর এখনও বিশ্বের ভাবটা কাটাতে পারে নাই। এরই মধ্যে ওরা কেক সহ যাবতীয় অনেক কিছু বের করে সাজিয়ে ফেলেছে। আদিয়াত বলছিল ওর নাকি সময় হবে না বেশিক্ষণ, তাই রায়হানও তাড়া দিল, বলল, তুই আর ভাবি মিলে কেক কাট দোস্ত। আমরা তো বিয়েতে ছিলাম, বিয়েও খেলাম না, আপাতত কেক খাই। ঝিলমিল তো এক পায়ে খাড়া। রোদ্দুর কী ভাবছে জানা নেই, তবে তার কাছে পুরো বিষয়টা দারুণ লেগেছে। তার উপর আবার ছেলেগুলোকে কিউট করে ভাবে সম্বোধন করছে, এটা আরও বেশি জোস। অবশেষে রোদ্দুর কেক কাটলো ঝিলমিলের হাত ধরে। ওদিকে হাসান আর সৌভিক হাততালি দিতে দিতে সমস্যারে গাইতে লাগলো।